নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি গল্প চাংড়িপোতার চণ্ডীভূত, লেখক খগেন্দ্রনাথ মিত্র। আজ শেষ পর্ব। তারপর আবার বলতে আরম্ভ করলে, ঝড়ো ঝড়ো ধারায় বৃষ্টি হচ্ছে। চণ্ডী এতক্ষণ দেখেনি ওপারে দিঘির ডান কোণে একটা সরু নালা ছিল, সেটা দিয়ে হু হু শব্দে মাঠের জল এসে দিঘিতে পড়ছে। দিঘিটা কানায় কানায় ভরে উঠছে। চণ্ডী ছিপ গুটিয়ে বাকি টোপ ও চারগুলো দিঘিতে ফেলে মাছটাকে গামছায় বেঁধে বহু কষ্টে দিঘির পাড়ে উঠেই দেখে চারধারে মাঠ জলে ডুবে গেছে। কিছু দূরে যে জঙ্গলটা ছিল সেটাও আর দেখা যাচ্ছে না। চণ্ডীর বুক কেঁপে উঠল। সর্বনাশ! শয়লা নদীতে বান এসেছে। ছেলেবেলায় আমি ও চণ্ডী একবার শয়লা নদীর বান দেখেছিলাম। সেবার চাংড়িপোতার অবস্থা হয়েছিল একটা প্রবাল দ্বীপের মতো। সেই স্মৃতি চণ্ডীকে বিচলিত করলে। এই জলস্রোত ঠেলে আড়াই ক্রোশ যাওয়া একেবারে অসম্ভব। হয়তো পথের মাঝে মাঝে জল আরও বাড়বে। সে যে কি করবে ঠিক করতে পারলে না। সেই সময় একবার ভয়ঙ্কর শব্দ করে দূরে একটা তালগাছের মাথায় বাজ পড়ল। শব্দ ও আলোর ঝোঁকটা কাটিয়ে সে একবার পুরো বাড়িটার দিকে তাকাতেই দেখল তার বারান্দার সামনে ঘরখানার দরজায় দাঁড়িয়ে একটা লোক তাকে হাতছানি দিয়ে ডাকছে। প্রথমটা সে ভাবলে মনের ভুল, তারপর আবার সেদিকে তাকাতেই দেখল সত্যই একটা লোক। ওই যে সে হাতছানি দিতে দিতে ঘরের ভেতর দিকে চলে গেল। তবে কি এখানে লোক বাস করে? ভূতের গল্পটা একদম বাজে। সম্ভবত লোকটা তার দুর্দশা দেখে তাকে আশ্রয় দিতে চাইছে। কিন্তু লোকটার স্বভাব ভালো তো? যদি ডাকাত হয়, অবশ্য ডাকাত হলেও তখন তার কিছু করবার ছিল না। তার কাছে মাছটি ছাড়া মূল্যবান আর কিছুই নাই। সে আর কাল বিলম্ব না করে বাঁ হাতে মাছ, ডান হাতে দা, বগলে ছিপ আর কাঁধ ও মাথা দিয়ে ছাতাটা চেপে ধরে জঙ্গলের মধ্য দিয়ে আস্তে আস্তে বাড়িটার দিকে এগোতে লাগলো। জঙ্গল ঠেলে মিনিট পাঁচেক চলে ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে চণ্ডী উঠোনে গিয়ে পড়ল। সামনেই বারান্দা ও সেই ঘরখানা। কিন্তু কই, কাউকেও তো সেখানে দেখা যাচ্ছে না। বারান্দায় উঠবার সিঁড়িগুলো ভেঙে পড়েছে। বারান্দার জায়গায় জায়গায় জঙ্গল। এরকম জায়গায় কি করে মানুষ থাকে? এবার তার মনে একটু ভয় হলো। ততক্ষণে আর একটু অন্ধকার হয়ে এসেছে। বৃষ্টি ও বাতাস যেন আরও মেতে উঠেছে। সে আর না এগিয়ে সেখান থেকে চিৎকার করে ডাকল, কে আছেন? ভেতরে আছেন কে? চণ্ডীর মনে হলো ভেতর থেকে যেন উত্তর এলো, ভেতরে আসুন। চণ্ডী তৎক্ষণাৎ ভাঙা সিঁড়ি দিয়ে সাবধানে ওপরে উঠে বারান্দা পার হয়ে ঘরের চৌকাঠের বাইরে দাঁড়িয়ে উঁচু গলায় বললে, আমি এসেছি। চণ্ডীর মনে হলো তৎক্ষণাৎ ঘরের অন্ধকারের মধ্যে একটা আলোর রেখা যেন এধার থেকে ওধারে সরে গেল এবং ঘরের মধ্যে কে যেন কাকে ফিস ফিস করে কি বলছে। চণ্ডী আবার বললে, কে আছেন মশাই? কে আছেন? আবার উত্তর এলো, চলে আসুন। সামনে অন্ধকার ঘর, বাইরেও অন্ধকার ঘনিয়ে এসেছে। সেই সঙ্গে সজল বাতাসের হাহাকারে চণ্ডীর মন যেন কেমন হয়ে গেল। যে ডাকছে সে কই এগিয়ে আসছে না। ভেতরে কোথাও একটু আলো তো দেখা যায় না। সে আবার বললে, মশাই বড় অন্ধকার, একটা আলো। ভেতর থেকে উত্তর এলো, এগিয়ে আসুন। চণ্ডী সাহসে ভর করে চৌকাঠ পার হয়ে ঘরের মধ্যে হাত কয়েক এগিয়ে যেতেই তার মনে হলো কারা যেন অন্ধকারের মধ্যে খিলখিল শব্দে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে চণ্ডীর পায়ের নিচে মেঝেটা একেবারে হাত 5-6 গেল বসে। চণ্ডীও সেই সঙ্গে গর্তটার মধ্যে।
এমন আচম্বিত দুর্ঘটনার জন্যে সে আদৌ প্রস্তুত ছিল না। তবুও তৎক্ষণাৎ উঠবার চেষ্টা করতেই সে দেখল একখানা কঙ্কাল তাকে দু হাতে বুকের উপর জড়িয়ে ধরেছে। দেখেই সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল। ফণি বললে, নিশ্চয়ই মাগো বলে চেঁচিয়ে উঠেছিল। শচীন বললে, চণ্ডীর মা নেই, ইয়ার্কি রেখে শোন। তারপর সন্ধ্যা হতেই আমরা তো ভেবে অস্থির, কিন্তু তখন চণ্ডীর সন্ধানে সেই ভুতুড়ে বাড়ির দিকে যাওয়া একেবারে অসম্ভব। জলটা আবার বাড়ছে, তবুও সকলে আশা করতে লাগলো চণ্ডী এলো বলে। কিন্তু ক্রমে রাত বেশি হতে লাগলো, তবুও চণ্ডীর দেখা নেই। শেষে রাত যখন 12টা, জলটা একদম ধরে গেল, কিন্তু বাতাস শান্ত হলো না। সে চারধার থেকে বন্যার কল্লোল বয়ে পাগলের মতো গ্রামের শূন্য ও অন্ধকার পথে ঘুরে বেড়াতে লাগলো। আমরা আর কি করব? চণ্ডীদের বৈঠকখানায় ফরাসের উপর বসে ভোরের প্রতীক্ষায় রইলাম। ক্রমে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে উঠল। আমরাও চণ্ডীর খোঁজে তৎক্ষণাৎ বার হলাম, সংখ্যায় 17 জন। ক্ষিতীশ আসতে জিজ্ঞাসা করলে, কিসে? চণ্ডী বললে, ডোঙায়। পূর্ণ বললে, তালগাছ বুঝি কাটাই ছিল? শচীন বললে, সকলেই তোর মতো মিছে কথা বলে না। চাংড়ি পোতার ব্যাপার তুই কি জানবি? থাকিস তো বদ্যিবাটিতে। চারধারে জল, যতদূর দেখা যায় জল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তার ওপর দিয়ে টর্পেডো বোটের মতো আমাদের 17খানা ডোঙা চলছে। বললে বড়াই করা হবে, সেই সার্চ পার্টির ক্যাপ্টেন ছিলাম আমি। বড়দা লাঠি খেলে, বললে, সাবাস। আমি জানতাম কোথায় চণ্ডীর খোঁজ পাওয়া যাবে, তাই সকলকে সেই দিঘির দিকে নিয়ে যেতে লাগলাম। স্রোত ঠেলে জল কেটে যখন সেখানে গিয়ে পৌঁছলাম, তখন একটু রোদ উঠেছে, আকাশ অনেকটা পরিষ্কার। কিন্তু সেখানকার দৃশ্য দেখে আমার বুক দমে গেল। এর মধ্যে চণ্ডীকে পাবো কোথায়? মনের ভাব গোপন করে সকলকে বললাম, ওই বাড়িটার ভেতর চণ্ডীর খোঁজ করা যাক, চলো। হরিচক্রবর্তীটা চিরকালের ফাজিল, বললে, চণ্ডী ওখানে এতক্ষণ বসে আছে, সে আর কোথাও গেছে? আপনার যেমন কথা। বলা বাহুল্য, তাকে তৎক্ষণাৎ ধমক দিয়ে থামিয়ে সকলকে নিয়ে বাড়িটার দিকে এগোতে এগোতে পাঁচিলের কাছে হাঁক দিলাম, চণ্ডী আছো, চণ্ডী? চণ্ডীর দাদা ছিলেন আমার পিছনে, বললেন, একটা গোঙানির শব্দ শোনা যাচ্ছে না? ওই শোনো, ওই। সকলে স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে রইলাম। হ্যাঁ, ওই যে, মনে হচ্ছে সামনের ঘরখানার মধ্যে কে যেন গোঙাচ্ছে। বললাম, দাদা চলুন সকলে। আমি রইলাম সকলের আগে। সকলের আগেই উঠোন পার হয়ে বারান্দার কাছে পৌঁছলাম। এবার শব্দ আরও স্পষ্ট শোনা যেতে লাগলো। গোঙানির মাঝে মাঝে কে যেন কথা বলছে না? চণ্ডীর দাদা বললেন, হ্যাঁ তাই তো, চণ্ডীর গলা বলে মনে হচ্ছে। চণ্ডী, চণ্ডী। কিন্তু সে ডাকের কেউ সাড়া দিলে না, আওয়াজও থামল না। এতে রহস্যটা আরও ঘোর বলে বোধ হতে লাগলো। আমারও জেদ চাপল, শেষ দেখতেই হবে। আমি ভাঙা সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে বারান্দাটা পার হয়ে ঘরখানার চৌকাঠের ধারে পৌঁছতেই কে যেন ভেতর থেকে বলে উঠল, এসো এসো, বড় অন্ধকার, ওহ ছেড়ে দাও। আমি চিৎকার করে বললাম, চণ্ডীকে পাওয়া গেছে, সকলে এসো, ওই যে কথা বলছে। আমার কথা শুনে সকলে আমার পিছনে এসে দাঁড়ালো। আমি সোজা ঘরের ভেতর ঢুকে গেলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। কয়েক পা গিয়েই সামনের দিকে তাকিয়ে চমকে উঠলাম। দেখি গর্তের ভেতর একটা লম্বা কঙ্কালের, অন্তত 7 ফুট লম্বা। বুকের ওপর চণ্ডী কাত হয়ে পড়ে আছে, ভুল বকছে, আর কঙ্কালটা তাকে 2 হাতে জড়িয়ে ধরে আছে। অন্য সকলেও ইতিমধ্যে এসে গর্তটাকে ঘিরে দাঁড়িয়েছিল। কঙ্কালটার প্রকাণ্ড চক্ষুহীন কোটর, 32 পাটি দাঁত, বড় চোয়াল,
কিন্তু আর বলতে ইচ্ছা হয় না। সকলে বলে উঠল, বলো বলো, থেমো না, তারপর কি হলো? শচীন দীর্ঘশ্বাস ফেলে বললে, সেই কঙ্কালের বুক থেকে বহু কষ্টে চণ্ডীকে উদ্ধার করে নিয়ে আমরা চাংড়িপোতায় ফিরে এলাম। নারায়ণ জিজ্ঞাসা করলে, সেই কাতলা মাছটা? শচীন সে কথার উত্তর না দিয়ে বললে, আমি সেই দিনই দুপুরে কলকাতায় চলে আসি। মনটা বড় খারাপ। রাতের বেলায় তেতলার ঘরের দরজা ভেজিয়ে একা বসে চণ্ডীর কথা ভাবছি। জানলার বাইরে নারকেল গাছটা বাতাসে সরসর করছে। হঠাৎ হুশ করে দরজাটা খুলে গেল। ফিরে তাকিয়ে দেখি দরজায় দাঁড়িয়ে চণ্ডী, তার হাতে প্রকাণ্ড একটা কাতলা মাছ। মাছটা তখনও নড়ছে। নিমেষে বুঝলাম চণ্ডী আর নেই। চণ্ডীর মূর্তিটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সে দৃষ্টিতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। আমি অজ্ঞান হয়ে পড়ে রইলাম বলে শচীন চুপ করলে। নিস্তব্ধ ঘর। বাইরেও তখন বৃষ্টি থেমে গেছে। হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল। সকলে সেদিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েই চিৎকার করে উঠল, চণ্ডী, চণ্ডী এসেছে, চণ্ডী। চণ্ডী ঘরে ঢুকেই বললে, শচীদা, তোমাকে খুঁজতে এখানে। শচীন ততক্ষণে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে ফরাস থেকে নিচে নেমে দাঁড়িয়েছিল। চণ্ডীকে আর না এগোতে দিয়ে খপ করে এক হাতে তার একখানা হাত ধরে আর এক হাতে একজোড়া স্যান্ডেল কুড়িয়ে নিয়ে সে চণ্ডীকে টানতে টানতে বললে, শিগগির বেরিয়ে আয়। ক্ষিতীশও তৎক্ষণাৎ চিৎকার করে উঠল, আরে, আমার এক পাটি স্যান্ডেল নিয়ে গেল, ওই যে দুটোই বাঁ পায়ের। পূর্ণ বললে, ব্যস্ত হয়েও না, ও আবার আসবার পথ করে গেল। রাস্তা দিয়ে তখন একখানা ছ্যাকড়া গাড়ি যাচ্ছিল। সকলে শুনতে পেল শচীন চিৎকার করে বলছে, এই রোক রোক, বাগবাজার। হ্যাঁ হ্যাঁ, চালাও জলদি। তারপরই গাড়োয়ানের গলা ও চাকার দ্রুত চলার আওয়াজ পাওয়া গেল।